প্রথমে একটু আলোচনা শুনে নেব অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছ থেকে। প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। এই বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় চলচ্চিত্র চিন্তা বা চলচ্চিত্র বিষয় বলতে বা চলচ্চিত্র বিষয়ে একটি বই প্রকাশিত হচ্ছে, এরকম মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমাদের কৃতার্থবোধ হচ্ছে। আজকে যেটা এত সহজ হয়ে গেছে তা খুব কঠিন ছিল। দুটো কারণে আমার কাছে তার মুহূর্তে স্মরণীয় মনে হয়। একটা আমার ব্যক্তিগত স্মৃতি, যা আমাদের অনেকের, সেটা হচ্ছে যখন এই বিশ্ববিদ্যালয়ে এই উপমহাদেশে প্রথম চলচ্চিত্রবিদ্যাকে বরণ করে নেওয়া হচ্ছে স্নাতকোত্তর এবং গবেষণার স্তরে, তখন এই বাইরে তো বটেই, বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রতিবাদ ধ্বনিত হয়েছিল এবং সেই প্রতিবাদগুলো খুব সাধারণ স্তর থেকে আসে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যন্ত্রবিদ, ওরকম নাম করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের দেশে কম ছিলেন। অধ্যাপক অমিতাভ ভট্টাচার্য এক্সিকিউটিভ কাউন্সিল থেকে ওয়াক আউট করেননি, কিন্তু অত্যন্ত বিরক্ত হয়ে বলতে গিয়েছিলেন যে যদি সিনেমা দেখিয়ে পড়াতে হয় তাহলে আপনারা পড়ান, এই পত্রিকার 3টের পরে এই ইউনিভার্সিটি খোলা রাখবেন না, সিনেমা হল হয়ে গেল। এটা অধ্যাপক অমিতাভ ভট্টাচার্য বলছেন। আপনারা সবাই জানেন তিনি কে। এই বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লোকশ্রুত অধ্যাপক, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর পিতা, কানপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক, এবং যিনি আর কয়েক মাস পরে শিক্ষামন্ত্রী হতে চলেছিলেন কেন্দ্রে। জরুরি অবস্থার কারণে তার শিক্ষামন্ত্রিত্ব ছেদ পড়ে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের সভাপতি। অধ্যাপক ভট্টাচার্যের পদের সংখ্যা বলে শেষ করা যাবে না। তিনি অশিক্ষিত মানুষ নন, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের স্তরে চলচ্চিত্র শিক্ষার বিরোধী ছিলেন, এরকম অনেকেই ছিলেন। আর সেটা 1989 সালের কথা, আর আজকে আমরা 1926 সালের কথা বলছি। এবং এই বিশ্ববিদ্যালয়ে একটি কক্ষ থেকে আমরা চলচ্চিত্র বিষয়ে এমন একজনের বই প্রকাশ করতে পারছি, যিনি শুধু এই বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রবিদ্যার ছাত্র নন, অধ্যাপক এবং বিশিষ্ট চিন্তক। তার চিন্তার প্রভাবে আমরা সবাই উপকৃত হই। কিন্তু এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তকে, তিনি দয়া করে এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। কারণ সাধারণত বুদ্ধিজীবীরা সিনেমা বিষয়ক হালকা কথায় লিপ্ত হন না, এটা বহুদিন ধরে চালু। তো এখন তিনি যে আমাদের মধ্যে এসেছেন, না, এগুলো সমস্ত কিন্তু ঘটনা ছিল যে সিনেমার সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে হচ্ছে। তো কারণ জামিনরা আক্ষেপ করেছিলেন যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং সুকুমার রায়ের পুত্র সিনেমায় গিয়ে গোল্লায় গেল। এটা যদি জামিন রায়কে আপনি অশিক্ষিত বলতে পারবেন না, নির্গুণও বলতে পারবেন না। তিনি বলছেন তার বন্ধুপুত্র সম্পর্কে, সেটা তো একটা ঘটনা। কিন্তু আজকে আমরা শিক্ষাঙ্গনেই সিনেমা নিয়ে আলোচনা করছি। এখন আমি আমার মূল কথায় আসি, কারণ আমি কিছুক্ষণ আগে স্যারকে বলছিলাম যে স্যার সরস্বতীর বড় পুত্র, তিনি সুযোগ পাচ্ছেন বিদ্যা চর্চার, কিন্তু আমি ইতিমধ্যে লক্ষ্মীর পুরুত হয়ে গেছি লক্ষ্মী পুজোর। তাহলে একই দিনে যতগুলো জায়গায় যাওয়া যায়, লেখাপড়ার সঙ্গে কোনো সংযোগ নেই। তো বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চা সংক্ষেপে বলি না, ওই আরেকটা লক্ষ্মী পুজো আছে। তো তাতে এটা একটা আশ্চর্য জিনিস, প্রায় সমাপতন বলা যায় ঋত্বিক ঘটকের ভাষায়, যে বছর পৃথিবীতে প্রথম সিনেমা দেখানো হলো 1895 সাল 28 ডিসেম্বর বুলভার দে ক্যাপুচিনো প্যারিসে, অগস্ট লুমিয়ে লুই লুমিয়ে দুই ভাই দেখালেন। সেগুলো চলমান চিত্রমালা, সিনেমা আমরা বলি অন্য নানা কারণে। সেই বছরই তার মাস কয়েক আগে একজন 34 বছর বয়সী বাঙালি জমিদার জোড়াসাঁকো থেকে মানভঞ্জন গল্পটা লিখলেন। এই গল্পে সাংস্কৃতিক নানা দোতনা আছে, বাঙালি মহিলার সদর এবং অন্দর কিভাবে যুক্ত হচ্ছে সেসব এখানে আলোচনা। কিন্তু যা প্রধান, যে যখন এই গল্পের নায়িকা গিরিবালা প্রথম স্টেজে অভিনয় দেখছে, রবীন্দ্রনাথের মন্তব্যটা খুব জরুরি, যে এই দেখা একরূপ নতুন, চিরকাল যেই রূপ দেখিয়া আসিয়াছি, যেই রূপ দেখিতে শিখিয়াছি, তাহা হইতে একেবারে স্বতন্ত্র। এটা 1895 সাল, রবীন্দ্রনাথ মানভঞ্জন লিখছেন, এবং তার কয়েক মাস পরেই প্রবল শীতে রোমিওর ভ্রাতৃদ্বয় সিনেমা দেখাবেন। এর মানে এই নয় যে রবীন্দ্রনাথ সিনেমার ভক্ত ছিলেন। আদি যুগে কোনো চিন্তাবিদই সিনেমাকে ধর্তব্যের মধ্যেই ধরেননি। যেমন ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর
তেমনি রাশিয়ায় ম্যাক্সিম গোর্কি, যেমন ফ্রান্সে মার্সেল প্রুস্ট, পল ভ্যালেরি, কেউই ধরে সিনেমাকে একটু একটু হালকা গুরুত্ব দিয়েছিলেন যিনি, তার নাম তখনও হয়নি, গিয়োম আপোলিনিয়ার, ফরাসি দেশে 1913 সালে। তার আগে কিন্তু সিনেমার কোনো ওজন ছিল না। এবং ওই ওই সময় প্রথম ফরাসি দেশে একদল মানুষ সিনেমা আমেরিকায় চলে যাওয়ায় এবং আমেরিকানরা গল্প বলতে পারায়, গল্প বলার সিনেমা শুরু করায়। সিনেমা ফ্রান্সে শুরু হয়েছিল, ইউরোপে শুরু হয়েছিল। ফ্রান্স, জার্মানি এবং ইটালি যে সিনেমা বানাতো তা কিন্তু আজকের সিনেমা বলতে আপনি যা বোঝেন তা না। যেমন ফ্রান্সের দৃশ্যকলার দিকে গুরুত্ব দেওয়া হতো, ওরা খুব দৃশ্যকলায় সমৃদ্ধ জাতি বলে। বা জার্মানরা দুটো যুদ্ধের মাঝখানে যে আংস্ট, উদ্বেগ এবং অনিশ্চয়তা, সেইগুলোকে সিনেমায় আনতেন। কিন্তু সাগর পাড়ি দেওয়ার প্রথম বিশ্বযুদ্ধের ফলে পুঁজি এবং ভৌগোলিক পরিস্থিতি অনুকূল না থাকায় সিনেমা তো আটলান্টিক পার হলো এবং অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরাও পার হলেন। তার আগে সিনেমা নিউ ইয়র্ক উপকূলে হতো, এবার চলে গেল ক্যালিফোর্নিয়া, যেখানে নাতিশীতোষ্ণ এবং সারা বছর নিশ্চিত জলবায়ু। সেইখানে হয় যে হলিউড নামক গ্রামে সিনেমার রাজধানী পত্তন হলো। তারা যে সিনেমা বললো সেগুলো গল্প কথা, সেই গল্পগুলো কত ভালো করে বলা যায় তার বিরুদ্ধে বা সেইটাকে খেয়াল রেখে ফরাসি বুদ্ধিজীবীরা প্রথম সিনেমা বিষয়ক আলোচনা শুরু করলেন, সঙ্গে ইটালিয়ান বুদ্ধিজীবীরাও ছিলেন। এর মধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব হয় সিনেমা প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলেন। এই যে আমরা সিনেমার শিক্ষা কেন্দ্র বলছি, 1919 সালে সোভিয়েত বিপ্লবের পরে লেনিন বিরাট একটা নিরক্ষর জনসংখ্যার কাছে পৌঁছানোর জন্য মূলত গণজ্ঞাপনের তাগিদে বললেন যে সিনেমা আমাদের কাছে প্রধান শিল্প, এবং যেহেতু সিনেমার ভাষা লাগে না, সাক্ষরতা নিরপেক্ষ ভাষা, সুতরাং ভিজিআইকে প্রতিষ্ঠিত হলো এবং ভিজিআইকে যোগ দিলেন একাধিক গুণী ব্যক্তি, সেরকম মহামনীষী 20 শতকেই কম এসছে, সের্গেই আইজেনস্টাইন সহ আরো অনেক বুদ্ধিজীবী। এবং তার ফলে সিনেমাটা গুরুত্ব এলো। কিন্তু আমাদের যে বাংলা দেশ, বাংলাদেশের সিনেমা সেইভাবে বুদ্ধিজীবীদের কাছে গুরুত্ব পায়নি তখনও। গুরুত্বটা এলো 1924-25 সাল থেকে। কেন এলো এই প্রচেষ্টা এখনো শুরু হয়নি, এটা কোনো গবেষক নিশ্চয়ই করবেন, অনতিকালের মধ্যেই করবেন। আমার মনে হয় রুশ বিপ্লবের বাণী চুঁইয়ে চুঁইয়ে পড়ছিল, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা লেখা, এর ফলে সিনেমাকে একটু অন্যভাবে তাকানোর সুযোগ খুঁজে পাওয়া গেল। দেখা যাচ্ছে যে এখানে তো কানবিনে গীত নাই, সুতরাং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রথম ভারতী পত্রিকায়, যে পত্রিকা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত, পরে রবীন্দ্রনাথ সম্পাদনা করেছেন, তো সেই পত্রিকায় সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছদ্মনামে কিছু লেখা লিখছেন সিনেমার উপরে, এবং মূল একটা লেখা লিখেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাই আমার মনে হয় বাংলা ভাষায় আমার সীমিত জ্ঞানে প্রথম চলচ্চিত্র চর্চার ওপর লেখা। তাতে উনি লিখেছিলেন যে ম্যাডাম জামশেদজি ফ্রান্সজি ম্যাডামরা যে ছবি করেন, সেই ছবির বিরুদ্ধে লিখেছিলেন যে আমাদের জাতীয় সক্রিয়তা বজায় রেখে ছবি করা দরকার, এবং ম্যাডামরা যা ছবি করছেন তা হচ্ছে পার্সি ঘরানার থিয়েটার। এই মন্তব্যটা আজকের যুগে আমাদের কিছুই মনে হয় না, কিন্তু এটা একটা জাতীয় সংস্কৃতির মধ্যে চলচ্চিত্রকে প্রবেশ করানোর মূল কাজ। এরপরে যদি আপনি নির্ঘণ্ট আকারে দেখেন তাহলে আসবে 1929 সালে রবীন্দ্রনাথের সেই চিঠি, যা বস্তুত চলচ্চিত্র বিদ্যারই ভিত্তি তৈরি করে এই উপমহাদেশে। চিঠিটি সংক্ষিপ্ত, কিন্তু তার 3টি অনুচ্ছেদ একেবারে অমূল্য। রবীন্দ্রনাথ যখন কোনো বিষয়ে হাত দেন তখন সবসময় সেখানে দেখার চোখটাই এমন থাকে। এখানে দুটো ব্যাপার ছিল, এক হচ্ছে যে সিনেমা শিল্প হয়ে ওঠা তো সহজ নয়, তাতে পুঁজির বিনিয়োগ আছে, এটা রবীন্দ্রনাথ প্রথম এই উপমহাদেশে বলেন। এবং দ্বিতীয়টা আরো গুরুত্বপূর্ণ হিসেবে বাঙালিরা আলোচনা করে, সেটা হচ্ছে যে সিনেমাকে যদি শিল্প হয়ে উঠতে হয় তাহলে নকলনবিশি, সাহিত্যের নকলনবিশি ছাড়তে হয়। এটা তিনি লেখেন শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে 1929 সাল। আর 1931 সালে একটি ঘটনা ঘটে, যার ফলে অভিজিৎ রায় সহ আমার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ ঘনীভূত হয়ে আসে। সেটা হলো যে 1931 সালে
হরেন ঘোষের লাইব্রেরি থেকে উত্তর কলকাতায় একটি বিবৃতি প্রচারিত হয় যে ওখানে একটি ফিল্ম লাইব্রেরি গড়ে তোলা হবে। অর্থাৎ ফিল্ম লাইব্রেরি সিনেমা থাকবে না, সিনেমা বিষয়ে লেখা। এখন সেইখানে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আশ্চর্য বিষয়, অবনীন্দ্রনাথ এসে 1931 সালের এক সন্ধ্যাবেলায় গুণীজন সমাবেশে ঘোষণা করলেন, দৃশ্যকলা যদি শিল্প হয়, চলচ্চিত্র শিল্প হতে পারে। উনি নিশ্চিত নন, কিন্তু যখন চলচ্চিত্র এসেই গেছে তখন ছুটমার্গ না রেখে তাকে পরীক্ষা করে দেখা উচিত এবং তার বিষয়ে পড়াশোনা চালু হওয়া উচিত। এই যে পড়াশোনা চালু হওয়া উচিত, এটা এই দেশে প্রথম বলেন শিল্পাচার্য অবনীন্দ্রনাথ হরেন ঘোষের লাইব্রেরিতে। এবং দেখা যাবে 1925 থেকে 1930-এর মধ্যে বিভিন্ন পত্রিকা, নাচঘর, দীপালি ইত্যাদি প্রকাশিত হচ্ছে। এতে যে সিনেমা প্রধান জায়গা তা নিচ্ছে তা না, গল্প আকারেই থাকছে, কিন্তু মোটামুটি যে শহুরে নাগরিক যারা সাহেবপাড়ায় যেতে ভরসা পায় না, যাদের জন্য উন্নত মানের বিনোদন তৈরি হয়নি, তাদের জন্য গল্প আকারে যা চটি গানের সাহায্যে নানা রকম আলোচনা প্রকাশিত হচ্ছে। দীপালি, নাচঘর এদের মধ্যে প্রধান। এবং এই সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র পত্রিকা নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছেন এবং বিভূতিভূষণ এতদূর চলচ্চিত্র নিয়ে ভাবিত ছিলেন, আশ্চর্য যে তিনি দুটো জিনিস মনে করতেন। সেটা কিন্তু একদিক দিয়ে সত্যি, অবাক লাগে যে তিনি এত বড় ঔপন্যাসিক, তিনি মনে করতেন সিনেমার জন্য গল্প কখনো সাহিত্য হতে পারে না। তিনি দম্পতি নামে একটা উপন্যাস লিখেছিলেন, সেটা পড়লে আপনি অবাক হবেন, যেটাকে বিভূতিভূষণ লিখেছেন। আসলে এটা লিখেছিলেন সিনেমার জন্য। বিভূতিভূষণ সারা জীবন চেষ্টা করেছেন তার গল্প থেকে যাতে সিনেমা হয়, তার জীবদ্দশায় হয়নি, সেটা তার দুর্ভাগ্য। তার মৃত্যুর পরে অনেকগুলো হয়েছে এবং সেগুলো সবকটাই খ্যাতিমান, যদিও তার মধ্যে আরণ্যক ইত্যাদিরাও আছে। কিন্তু যাই হোক, বিভূতিভূষণ একজন আখ্যানকার যার লেখা সিনেমা ব্যবহার করেছে, তো তার জীবনে হয়নি। আর তিনি যে সম্পাদনা করতেন যে পত্রিকা, সেখানে যে সিনেমা বিষয়ক লেখাগুলো হতো, সেগুলো দেখে মনে হয় না, মানে আপনারা যারা বিভূতিভূষণের ভক্ত, আমরা সকলেই, তারা একটু বিমর্ষ হয়ে পড়ি যে বিভূতিভূষণ কি করে পরিশ্রম করে এত খারাপ জিনিস বানাতেন। সেটা কথা না, কিন্তু উনিও সিনেমাকে তত গুরুত্ব দিতে চান। কারণ এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে প্রথম সিনেমার মধ্যে আরো গুরুত্ব আসে যখন 1931 সালে আমাদের সিনেমায় শব্দ এলো। শব্দ আসার ফলে নিউ থিয়েটার্স, আমাদের প্রধান স্টুডিও, সে সমস্ত সাহিত্যিকদেরই প্রায় ভাড়া করে নিল। প্রেমাঙ্কুর আতত্রী, শৈলেন্দ্র মুখোপাধ্যায়, নজরুল ইসলাম সহ একটা বিরাট দলকে, এবং তাদের উত্তম বেতনে নিউ থিয়েটার স্টুডিওর জন্য চিত্রনাট্য লেখার জন্য তৈরি করা হলো। তার ফলে লেখকদের মনোযোগ পড়লো সিনেমায় এবং লেখকরা খুব ভালো সংলাপ লিখতে শুরু করলেন। এই সংলাপ লেখার একটি উদাহরণ তো অনেকেই বলেন, এই ঘরে অবশ্য তেমন বৃদ্ধ কেউ নেই, উদয়ের পথে জ্যোতির্ময় ভট্টাচার্যের লেখা যে সংলাপ, তা ঘরে ঘরে প্রচারিত হচ্ছিল। কিন্তু আমরা বাংলা ভাষার সিনেমা চর্চার যে যুগটার কথা নিয়ে মূলত ভাবি, এই যুগটা একেবারে অবহেলিত রয়েছে, এটা নিয়ে কেউই কথা বলে না। এই সময় ইংরেজি লেখক কিছু বাঙালি ছিলেন, যেমন বিপিন পালের ছিলেন নিরঞ্জন পাল, তিনি পরবর্তীকালে বাংলাতেও লিখেছেন। কিন্তু বা বিপিন পালের নাতি কলিং পাল তো পরবর্তীকালে উল্টোরথে নিয়মিত বম্বে থেকে লিখবেন। তো এই সময় 40 দশকে যখন বাংলার নাটকও পরিবর্তিত হচ্ছে, বাংলা উপন্যাসও পরিবর্তিত হচ্ছে, তখন চলচ্চিত্র বিষয়ে কিছু সিরিয়াস চিন্তা ভাবনা শুরু হয়। এবং 1947 সালে অদ্ভুত যে একদম স্বাধীনতার বছরে আমরা আজকে যাকে ফিল্ম সোসাইটি বলি, সেটা প্রতিষ্ঠিত হয়। সত্যজিৎ রায় এবং তার কতিপয় বন্ধুরা, তার সংখ্যায় তারা বেশি ছিলেন না, শুধু 25 জন, তারা মিলে কলকাতার ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায়কে উদ্ধৃত করলে বলা যায়, in the year of India's independence we formed the first film society in Calcutta, therefore shackling ourselves willingly to the task of disseminating film culture even amongst the intelligentsia. এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে even amongst the intelligentsia, অর্থাৎ যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিজীবী শ্রেণীও সিনেমাকে পাত্তা দিতেন না। আপনি দেখবেন বাঙালি বুদ্ধিজীবীর সিনেমা সম্বন্ধে কখনোই উৎসাহ দেখাননি। বিষ্ণুদেব তার জন্মাষ্টমী কবিতায় কলম্বাস আবিষ্কৃতা বিদেশিনী মহাশ্বেতা কদলি দলিত উরুবি থাইনার দেখালে বলে বিলতি হলিউড সিনেমাকে ব্যঙ্গ করেছেন। 1928 সালে সুধীন্দ্রনাথ দত্ত
তার বিখ্যাত কবিতা সিনেমায় শুধু তুমি অন্তর্হিত, ভ্রষ্টলগ্ন, সমাপ্ত সুযোগ, আবার নিষ্ফল হলো আজন্মের বিরাট উদ্যোগ। যে সুন্দরের দেখার সম্ভাবনা যে সিনেমায় পাওয়া যায় না, এটা নিয়ে কবিতা লিখেছেন। এবং সিনেমা নিয়ে তখনও পর্যন্ত ঐতিহাসিক কালিদাস নাম এবং পরবর্তীকালে রহস্য উপন্যাস যিনি লিখবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তারা ছাড়া কারোর উৎসাহ ছিল না। বুদ্ধদেব বসুর উৎসাহ ছিল কিনা বোঝা যায় না, কিন্তু তার যে বিখ্যাত প্রেমের উপন্যাস পড়ে আমরা বারবার ভুল করে প্রেমে পড়তাম, সেই তিথিডোর উপন্যাসে নায়িকা স্বাতী সদ্য উদ্বোধিত মেট্রো সিনেমায় সিনেমা দেখতে গেছে এবং পাটা ছড়ালে যে সিনেমা দেখাটা আরো ভালো হয় এবং গদিগুলো নরম থাকলে যে ছবিগুলো ভালো লাগে এই বিষয়ে মন্তব্য করছে। ছবিটা পল মুনির। এর থেকে বোঝা যায় যে বুদ্ধদেব মেট্রোতে যেতেন। এখন আরো কজন সিংহাঙ্গা বাচক ছিলেন তা জানি না, কিন্তু এই বিষয়টা, এই যুগটা সম্বন্ধে আমরা গবেষণা করি। প্রথম সিনেমা সম্বন্ধে আমাদের নাকুচু ভঙ্গিটা কখন ভাঙলো, যখন মসিও ভেরদু এলো কলকাতায়। তখন বুদ্ধদেব এবং সুধীন্দ্রনাথ একেবারে এমন প্রশংসা করলেন, কিন্তু প্রশংসার মধ্যে দোষ ছিল। বুদ্ধদেবের বক্তব্য ছিল চার্লি চ্যাপলিন একমাত্র যিনি ঔপন্যাসিকের মন এবং অভিপ্রায় নিয়ে শিল্প রচনা করেন, কিন্তু তার বেদনা ছিল যে এমন চিরস্থায়ী প্রতিভা সিনেমার মতন এমন অচিরস্থায়ী মাধ্যমে আত্মপ্রকাশ করলেন, সেই খেয়ে ভোলার নয়। তখনও সিনেমা জাতে ওঠেনি বর্ণাশ্রম প্রথায়। আর সুধীন্দ্রনাথ দত্ত তো ওই বিখ্যাত কথা বললেন যে চার্লি চ্যাপলিন যদি 16 শতকে জন্ম হতো তাহলে তার নাম হতো উইলিয়াম শেক্সপিয়ার, আর উইলিয়াম শেক্সপিয়ারের যদি 20 শতকে জন্ম হতো তার নাম হলো চার্লি চ্যাপলিন। ইতিমধ্যে এই যে বললাম যে এই যে মনোভাব, এই মনোভাব থেকে উদ্ধার করার জন্য যারা মিলিত হলেন কলকাতা ফিল্ম সোসাইটিতে, তারা নানাবিধ বিষয়ে লেখা শুরু করলেন রুচির উদ্বোধনের জন্য। তার মধ্যে যেমন মস্ত জিনিস আমরা যারা পড়াই, শব্দের ব্যবহার, গানের ব্যবহার, আলোর ব্যবহার। এই যে সত্যজিৎ রায় মশাই এবং তার বন্ধুরা চিদানন্দ দাশগুপ্ত, ঋত্বিক ঘটক, কমল কুমার মজুমদার সবাই মিলে যে লিখছিলেন, সেই লেখাগুলো কিরকম যদি আজকে জানতে চান, তাহলে সিগনেট প্রেস পরবর্তীকালে চলচ্চিত্র নামে 2 খণ্ডে আর সংকলন প্রকাশ করেছিল। সেটা অমূল্য সংকলন, দুর্ভাগ্যবশত তখন পাওয়া যায় না, লাইব্রেরিতে পাবেন। সেটা পড়লে বুঝতে পারবেন ভারতীয় চলচ্চিত্র রুচি কিরকম। এবং তখনই কিন্তু আমাদের প্রথম চলচ্চিত্রে বিভাজন রেখাও স্পষ্ট হয়ে ওঠে। যেমন সত্যজিৎ রায় মনে করতেন যে সিনেমায় গান ভালো নয়, আমি শুরু করে বলছি, এবং পাশ্চাত্য সঙ্গীত সিনেমাকে কিছু সহায়তা দেয়, কিন্তু প্রাচ্য সঙ্গীত কখনোই দেবে না। ঠিক তার বিপরীতে তার ঘনিষ্ঠতম বন্ধু কমল কুমার মজুমদার লিখছেন যে বাঙালির হৃদয়ই সঙ্গীত, শ্মশানেও সে গান গায়। ফলে সঙ্গীত সিনেমার অবিচ্ছেদ্য অংশ, এবং ঋত্বিক ঘটকও তাই লিখছেন। এইসব ঘটনা কিন্তু পথের পাঁচালী আগেই ঘটছে। এই যে লেখাগুলো হলো, এই লেখাগুলোর সঙ্গে সঙ্গে আরো ঘটনা ঘটলো। যেমন প্রখ্যাত রুশ পরিচালক পুদভকিন কলকাতা ঘুরে গেলেন। তিনি যে বক্তৃতা দিয়েছিলেন জনসমাবেশে, তা হিমাঙ্গ বিশ্বাসের লেখায় পড়া যায়, এবং সেটা আমাদের চলচ্চিত্র শিল্পীদের প্রভূত উপকার করেছিল। কারণ তিনি ঋত্বিক ঘটকের একটি প্রশ্নের তাড়নায় চলচ্চিত্রের শব্দের ব্যবহার প্রসঙ্গে কথা বলেছিলেন। আমরা যারা সিনেমার ছাত্র তারা জানি যে যখন সিনেমায় শব্দ ছিল না, তখনও আইজেনস্টাইন, পুদভকিন এবং আলেকজান্ডার স্টেটমেন্ট অন সাউন্ড নামে একটা জায়গা লিখেছেন, যাতে তাদের মনে হচ্ছে যে শব্দ যদি নির্বাক সিনেমা আসে তাহলে মন্তাজ ব্যবস্থা আরো শক্তিশালী হবে। যাই হোক, সে প্রশ্ন আসে না। কিন্তু এই যে হল, এই যে চলচ্চিত্র সংস্থা, তারপরে আস্তে আস্তে দেখা যায় যে কলকাতা ফিল্ম সোসাইটি চিত্রপট নামে একটা পত্রিকা প্রকাশ করলো, এবং সেখানে নানা ধরনের গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হতো। এরপরে তো নানা ফিল্ম সোসাইটি তৈরি হলো, নর্থ কলকাতা ফিল্ম সোসাইটি, সিনে সেন্টার, সিনে ইনস্টিটিউট, সিনে ক্লাব, তাদের লেখাপত্র, এমনকি আমাদের মিডিয়া ল্যাবে তার অনেক লেখা মনে আছে। এবং তারা যে চলচ্চিত্র রুচির প্রবর্তন করেছিলেন, সর্বাংশে ভালো তা না। যেমন চিদানন্দ দাশগুপ্তই আক্ষেপ করেন এখন মানে তার যে বইটা সদ্য প্রকাশিত হয়েছে, তাতে যে আমরা যে বিশুদ্ধ শিল্পের জন্য সংগ্রাম করেছিলাম, তাকে এখন মনে হয় সেটার মধ্যে ভুল ছিল। পারিবারিক সিনেমার বিরুদ্ধে তো আমরা করেছিলাম, তারপরে সিনেমা একটা বিশেষ গতিতে বিশেষভাবে চলে গেল, এবং এই যে আর্ট সিনেমা বনাম কমার্শিয়াল পপুলার সিনেমা, যে একটা অযথা তর্ক দীর্ঘদিন ধরে চলেছিল এবং যে চলার কোনো কারণ নেই। সমস্ত মহৎ শিল্পই পপুলার হতে পারে, বা পপুলার হলে যে তার মহত্ব
নিন্দিত হয় এমন তা না। সিনেমা ভালো হতে পারে, সিনেমা খারাপ হতে পারে, এবং কবিতা ভালো হতে পারে, কবিতা খারাপ হতে পারে। কিন্তু যে কবিতা কেউ পড়ে না সেটাই মহৎ, আর যে কবিতা সবাই পড়ে সেটাই নিন্দাজনক, এরকম তো ব্যাপার না। মহাভারত তাহলে খুব খারাপ বই হিসেবে চিহ্নিত হতো, হয়নি। এখন এই যে হচ্ছে, এই জায়গাটা ছিল মোটামুটি বলা যায় যে বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত। তার দুটো কারণ ছিল, একটা বাস্তব কারণ ছিল, একটা তাত্ত্বিক কারণ ছিল। তাত্ত্বিক কারণ হচ্ছে সমাজতান্ত্রিক দেশ যেগুলো ছিল, ইস্টার্ন ব্লক, ইউরোপের বা সোভিয়েত ইউনিয়ন, তারা সিনেমার ব্যাপারে যত প্রচন্ড উৎসাহী ছিল তত ধনতান্ত্রিক শিবির ছিল না, তত সরকারিভাবে। ফলে তারা যে উৎসাহটা দিত, এবং যে যত সহজে আমরা পূর্ব ইউরোপ থেকে যে পত্রপত্রিকা আসতো সেগুলোর ফলে ফিল্ম সোসাইটির অনেক উপকার হতো। তারা বিনা পয়সায় সিনেমা দিতেন, এবং তারা, আমি আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি, শুধু বিনা পয়সায় সিনেমা না, সেই সিনেমার কেন আনতে গেলে দুপে হুইস্কিও খাওয়াতেন বিনা পয়সায়। ফলে পূর্ব ইউরোপ এবং সোভিয়েত ইউনিয়নের সিনেমার গুরুত্ব বেড়ে গেছিল। এখন এই যে আমরা যে সিনেমাকে যে হয় আর্টের দিক থেকে দেখা, এবং সিনেমা সবসময় একটা নির্দিষ্ট ফরম্যাটে যাবে, সত্যজিৎ রায়ের সিনেমা বা ঋত্বিক ঘটকের সিনেমা, ঋত্বিক ঘটককে নিয়ে অবশ্য এইরকম বিরোধের মধ্যে একটা সংশয় চিরদিনই ছিল, ঋত্বিক কতদূর শিল্পী। এখন সেটা নিরসন হওয়ার একটা সীমানা দেখা যাচ্ছে, কিন্তু কেউ পরিষ্কারভাবে বলছে না যে পুরো নম্বর দিচ্ছে কি দিচ্ছে না। কিন্তু মেঘে ঢাকা তারা হওয়াতে শিল্পীর মানে ঋত্বিক ঘটক বিতর্কের মধ্যে আছে, যে একটা ছবি জনপ্রিয় হলেও সেটা শিল্প হলেও হতে পারে। এখন এই যে আমরা আলোচনা করছিলাম মানস ঘোষ কেন ব্যতিক্রম, তো মানস ঘোষের যুগটা কেন আলাদা। মানস ঘোষের যুগ বলতে মানস ঘোষকে বলছি না, আমি বলছি এই যে আমাদের 21 শতক বা 1980-র পর থেকে আমরা সিনেমাকে মোটামুটি আর্ট সিনেমা এবং বাণিজ্য সিনেমা ভাগ করে দিয়েছিলাম। অর্থাৎ একদল হলিউড পন্থী, আরেক দল হলিউড বিরোধী। কিন্তু এর মধ্যে যে অন্য আরেক ধরনের সিনেমা হতে পারে, যা তৃতীয় বিশ্বে হচ্ছে, যা সদ্য স্বাধীন দেশগুলোতে হচ্ছে, যাকে আমরা জাতীয় সিনেমা বলতে পারি এক ধরনের, সেই সিনেমার দিকে কারোর নজর ছিল না। এই যে ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, জাপানে, এমনকি ইয়াসুডিরো ওজুর মতন পরিচালকরা বা এনজি মেজুগুচির মতন পরিচালকরা, বা পরবর্তীকালে অনেক মানুষের পণ্ডিত্য প্রমাণিত ইরানে এই যে ছবিগুলো হচ্ছে, এগুলোকে কোথায় রাখবো, এইটা নিয়ে যখন কথা, 60 দশকের শেষে যখন বামপন্থী আন্দোলনের পশ্চিমবাংলা একেবারে বারুদের স্তূপ হয়ে রয়েছে, তখনই ফার্নান্দো সোলানাস, জেটিনো, তার একটু আগে গ্লোবার রসা, ল্যাটিন আমেরিকায় এমন সব দলিলপত্র আসতে লাগলো যে আমরা বুঝলাম যে আমাদের নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিকল্প সিনেমার খোঁজে আমাদের ভালো সিনেমা বানানোর দরকার নেই। কারণ সত্যি কথা, ভালো সিনেমা আমরা বানাতে পারবো না। হলিউডের যে টেকনোলজি আছে, যা করতে পারে, সেটা আমাদের তার পেছনে ধাওয়া করাই অনুচিত। আমাদের বাজারও নেই, আমাদের ক্ষমতাও নেই। সত্যজিৎ রায় মশাইও জীবনে ট্রেন শট নিতেন না, তার কারণ এত চাপ পড়বে প্রডিউসারের মধ্যে এই সীমিত ক্ষমতায়, এ নিয়ে বেশি কথা বলতে জানে, সত্যজিৎ রায় লেখা পড়লেই বুঝবেন। তো আমাদের যা আমাদের তার মধ্যে করে খেতে হবে, এবং এই যে আমাদের যা তার মধ্যে আমাদের করে খেতে হবে, এবং আমাদের জাতি অপেক্ষা করে আছে আমাদের মুখ থেকে কথা শোনার জন্য। এই যে ওসমান সেম্বেনে বা ফার্নান্দো সোলানাস বা ধরুন মেমোরিজ অফ আন্ডার ডেভেলপমেন্টের আলিয়া, এরা যে ছবিগুলো করলেন, এগুলোকে সেইভাবে হলিউড বা হলিউড বিরোধী আর্ট সিনেমা, ফরাসি বা ইটালিয়ান আন্তোনিওনি বা গদার এদের মধ্যে রাখা যায় না। এটা আরেক ধরনের ইমপারফেক্ট সিনেমা, ত্রুটিপূর্ণ সিনেমা, যা আমাদের জীবনের মতন ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ, কিন্তু সেগুলো জীবনের দলিল হয়ে দাঁড়ালো। এখন সিনেমা আরো অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমাদের সুবিধে হচ্ছে যে সিনেমা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে, এবং সে সারা দেশেই হচ্ছে। এর মধ্যে চলচ্চিত্রবিদ্যার অনুপ্রবেশ, একটা মৌলিক পরিবর্তন ঘটেছে, যে সিনেমাও এখন বর্ণাশ্রম প্রথা ভেঙে বিশ্বামিত্রের মতন ক্ষত্রিয়ের থেকে ব্রাহ্মণ হয়ে গেছে। অনেক অনেক ব্রাহ্মণ তো এখন কুলীন ব্রাহ্মণ মনে করছে সিনেমা নিয়ে যত বিদেশ যাওয়া যায়, অন্নবিদ্যা নিয়ে তত যাওয়া যায় না। ফলে সিনেমার ভক্তও প্রচুর হয়েছে। আর সিনেমা নিয়ে একটা সিনেমার বিষয় আছে, যে সত্যজিৎ রায় মশাই দুঃখ করতেন যে অন্নবিদ্যায় দেখবেন, ফিজিক্স বা পলিটিক্যাল সায়েন্সে, শোভনলাল বাবু আছেন বলে পলিটিক্যাল সায়েন্স বললাম, দেখবেন যে কেউ কথা বলে না। ওটা করতে গিয়ে একটু লেখাপড়া করতে হয়,
একটু বিদ্যা চর্চা করতে হয়, একটু এমএ পাস করতে হয়, বা আপনি হট করে একটা কোয়ান্টাম ডাইনামিক্স বলে দিলেন তো হবে না, তো আপনি একটু অঙ্ক করতে হবে। সত্যেন্দ্র সবসময় বলতেন যে অঙ্ক কষো, নাহলে হঠাৎ আমার পিএইচডি নিয়ে কেন, এই নিয়ে কথাবার্তা কেন। তো এই যে অঙ্ক কষার ব্যাপার এগুলো করতে হয়, পরিশ্রম আছে। কিন্তু সিনেমায় কিছু করতে হয় না। সত্যজিৎ রায়ের মতে চারুলতা প্রসঙ্গে দেখবেন তৃতীয় লাইনেই আছে যে পকেটে 5 আনা পয়সা এবং হাতে কিছু অবসর থাকলে সকলেই সিনেমাবদ্ধ হয়ে যেতে পারে। এতে আপনার দেখবেন চারুলতার কোথায় ভুল অথবা কোথায় ঠিক এই বলার জন্য আপনার ক্লাস 4 পাস করার দরকার নেই। আপনি তৃণমূল, বিজেপি, সিপিএম বা কিছু যা কিছু হয়ে আর কথা বলতে পারেন। সমীর ভট্টাচার্য হয়ে যান, শুভেন্দু অধিকারী হয়ে যান, মমতা ব্যানার্জি হয়ে যান, সিনেমা বিষয়ে কথা বলতে কারোর কোনো আপত্তি নেই। কিন্তু এখন এই যে জায়গা, যেটা সিনেমার সুবিধাও অসুবিধাও। সিনেমার সুবিধা হচ্ছে আপনি যেহেতু সাক্ষরতার পরোয়া করেন না, কিন্তু প্রাগেই হোক আর রানাঘাটেই হোক সিনেমার জয়যাত্রা অব্যাহত থাকবে, অন্য জিনিস হবে না। নাম করতে পারবেন না, মার্কস প্লাঙ্কের নাম 73-তে বললে কেউ জানে না, কিন্তু সিনেমার নাম জানে। আর অসুবিধার জায়গা হলো লোককে বোঝানো মুশকিল যে সিনেমাও একটু পড়াশোনা করতে হয়, কতগুলো জায়গা আছে, নাহলে হবে না। দূর হবে, আমরা ছোটবেলা থেকে ছবি দেখছি, আপনি আমাকে এখন জ্ঞান দিতে এসছেন। সত্যজিৎ রায় বিরাট মানবতাবাদী, হীরক রাজার দেশে সবসময় অ্যান্টিফ্যাসিস্ট, সব আগেই জানে অ্যান্টিফ্যাসিস্ট জেনে ঢুকতে গেল, কি হচ্ছে কি না হচ্ছে কেউ জানে না। তো এইরকম অবস্থার মধ্যে মানুষ যখন বই লিখছেন তখন দেখা যায়, আমি মানুষের লেখাগুলো পড়েছি, আমার বলার কিছুই নেই, মানুষ আমাদের সহকর্মী এবং বন্ধুকৃত্য করতে ভালো লাগে, কিন্তু মানুষের বইটা দয়া করে পড়ে দেখবেন যে নানা বিষয়ে লেখা, নানা প্রশ্ন আছে। প্রশ্নগুলো যে শেষ, এরপর যে আর কোনো প্রশ্ন থাকবে না তা নয়, থাকবে, কিন্তু এটাই তো একটা জায়গা যে মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। আমরা সবাই মিলে যদি ভুল লিখি তাহলেও সেটা একটা বড় সম্ভাবনা, সবাই মিলে করছি, তার আগে কেউ করে। মাত্র 100-150 বছর, 130 বছর যার বয়স, তা নিয়ে পৃথিবীতে এত আলোচনা হচ্ছে। এই যে গোদার সাহেব বলেন, সবচেয়ে বিখ্যাত শিল্পী বলে 20 শতকের, যে সিনেমাকে যদি পড়া যেত কি ভালোই না হতো। কারণ সিনেমাকে কি করে পড়তে হবে, সিনেমা কি করে পাঠ্যবস্তু হয়ে উঠতে পারে, এইটা একটা বিরাট সমস্যা, যেটা আমরা আমাদের মতন যা হয় গরিবের বাড়ির সামান্য ডাল ভাত তা হয়ে আমরা বোধহয় এখন নজরুল ভবনের চেষ্টা করি, আরো অনেকেই চেষ্টা করে নানা জায়গায়। তাদের সবাইকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমি এদের মধ্যে অবান্তর ঢুকে পড়েছিলাম কুরুক্ষেত্রের ক্যান্টিনে, বিদায় নিয়েছি। আপনারা যে আমাকে ডেকেছেন তার জন্য ধন্যবাদ এবং নমস্কার। শোভনলাল দত্তগুপ্তকে শ্রদ্ধা জানাই, তার মতন বিদ্বান আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং সিনেমা নিয়ে কথা বলছেন, এটা আমাদের সৌভাগ্য। অভিজিৎ রায় আছেন, একজন মান্য যোগাযোগ বিশেষজ্ঞ। মানস ঘোষ আছেন, যিনি বিধানসভায় যেতে পারেন, ফলে আপনার সিনেমাকে তুচ্ছ করবেন না, ভালোবাসবেন।